আসন ভিত্তিক একক ইসলামিক প্রার্থী দেওয়া, আমরা এখন সেটার উপরে আছি। কিন্তু এখন ইসলামী দলগুলোর মধ্যে জোটের রূপরেখা চূড়ান্ত হয় নাই, আপনি জানেন সেটা এত আগে হওয়ারও না, এটা তফসিল ঘোষণার পর হয়তো হবে। তো 3 জনের শর্টলিস্ট তৈরি করার কাজটা 300 আসনেই প্রায় 900 প্রার্থী, সেটার কাজ প্রায় শেষ। যদি জোট হয় এটা কি ধরনের হতে পারে? এটা কি জামাত সহ হতে পারে না জামাত ছাড়া হতে পারে ইসলামী অন্য দলগুলো নিয়ে? দেখেন, আমাদের আমি বারবার যেটা বলে রাখছেন যে ইসলামপন্থী, এবং এখানে জোট বলতে যেটা যে প্রথাগত ধারণা যে এক মঞ্চ এক ব্যানার এটার হবে। যেমন ধরেন ঢাকা পাসে জামাত ইসলাম প্রার্থী দিল, আমরা প্রার্থী দিলাম না, ঢাকা পাসে জামাত আমরা সবাই মিলে ওই প্রার্থীকে জেতানোর চেষ্টা করবো, এটা করে আমাদের আসনগুলো বের করে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। যদি ধরেন ঢাকা 6 যদি হাত পাকা হয়, তো ঢাকা 6 জামাতের নেতৃবৃন্দ সবাই হাত পাকার পক্ষে করবেন, আর ঢাকা পাসে ইসলামের নেতৃবৃন্দ সেটা দাঁড়িপাল্লার পক্ষে করবেন। এই সমস্ত এই বোঝাপড়াটা ইসলাম দলগুলোর মধ্যে খুবই ঘনিষ্ঠ এবং সেটা হবে ইনশাআল্লাহ। দেখেন, মানে রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা এনসিপি প্রায় কাছাকাছি, কারণ এটার অন্যতম একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের আইনগত এবং কাঠামোগত এবং রাজনৈতিক সংস্কৃতিগত এমন কিছু পরিবর্তন আনা যাতে করে বাংলাদেশে আর কোনো স্বৈরতন্ত্র জন্ম না নেয়। তো সেই জায়গাটাতে খুব বেশি কাজ করা গেছে বলে মনে হয়, কিন্তু যে স্বপ্নটা মানুষের ছিল সেটা হয়তো পুরোপুরি মানে সফল হবে না। সংস্কার কমিশন যে প্রস্তাব দিছিল তাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ হইতো, কিন্তু বিএনপি একমত হচ্ছে না অনেকগুলো জায়গাতে। ফলে আগামীতে কোনো স্বৈরতন্ত্র আসবে না এটা খুব জোর গলা বলা যায় না। এখনকার বিএনপি আর 2006 এর বিএনপি অবশ্যই একটা, অবশ্যই বিএনপি অনেকটা পরিশোধিত। আমি নির্বাচনে দাঁড়াইছি, আর কেউ যদি বলে যে মারুফ ভাই আওয়ামী ঘনিষ্ঠ, তাতেই আমার রাজনীতি শেষ। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি কোন আসন থেকে নির্বাচন করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফ শোতে। সাথে আছে আমি সৈয়দ মাহফুজ খন্দকার। আজকে ইনসাফ শোতে অতিথি হয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আমরা মারুফ ভাই থেকে তার দল এবং নির্বাচন নিয়ে আলোচনা শুনবো। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মারুফ ভাই, বিপ্লব হলো প্রায় 1 বছর হতে যাচ্ছে, প্রত্যাশা কতটুকু পূর্ণ হলো এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে ইনসাফ শো আবার নতুন করে যাত্রা শুরু করছে, সেজন্য ধন্যবাদ, এবং আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক সেই দোয়া এবং কামনা করি। সাথে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই যেটা হলো সেটা আসলে বিপ্লব একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের যে প্রত্যাশাটা ছিল সেখান থেকে খুব প্রত্যাশা খুব বেশি পূরণ হয়েছে সেটা না বললেও হতাশ হওয়ার মতো কিছু নাই। কারণ এটার অন্যতম একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের আইনগত এবং কাঠামোগত এবং রাজনৈতিক সংস্কৃতিগত এমন কিছু পরিবর্তন আনা যাতে করে বাংলাদেশে আর কোনো স্বৈরতন্ত্র জন্ম না নেয়। তো সেই জায়গাটাতে খুব বেশি কাজ করা গেছে বলে মনে হয় না। ধরেন, সংস্কার কমিশন গুলো যে প্রস্তাবগুলো দিছে, প্রস্তাবগুলো খুব চমৎকার ছিল, কিন্তু সেই প্রস্তাবে বিএনপি যে অবস্থান নিছে তাতে কাঠামোগতভাবে স্বৈরতন্ত্র বন্ধ করা, স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার যে প্রস্তাব সেটা খুব বেশি এগিয়েছে বলে মনে হয় না। একই সাথে সাথে রাজনীতি সংস্কার এটা তো অনেক দীর্ঘ বিষয়, শুধু আইন করে দিলেই হয় না, এখানে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা, একটা সাধনা লাগে। তো সেই সাধনায় হয়তো সময় লাগবে, ঘাটতি আছে, সময় সেটা বলবে। বাকি এখানে কিছু জিনিস খুব ইতিবাচক, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াটা খুব ঘনিষ্ঠ হয়েছে, বারংবার তারা কাছাকাছি আসছে, কথাবার্তা বলছে, এবং প্রত্যেককেই নিজেকে ভালো দেখানোর একটা প্রবণতা হয়েছে। সে কে কতদূর পারতেছে সেটা না, প্রত্যেকে নিজেকে ভালো দেখাইতে চাইছে, মানে নিজেকে শুদ্ধ দেখাইতে চাইতেছে। তো এই অর্থে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যে স্বপ্নটা মানুষের ছিল সেটা হয়তো পুরোপুরি মানে সফল হবে না। তো এই বিষয়গুলো আছে। বাকি তারপরও হাসিনার পতন হয়েছে, ওইটা সবচেয়ে বড় কথা। এক ধরনের সংস্কারের কথা সবাই বলতেছে, সংস্কারের প্রয়োজন অনুভব করতেছে, ওইটাই বড় কথা, এইটুকু আর কি চাওয়া। তো ফলে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু না, আবার এখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। না, আপনি তো বর্তমান পরিস্থিতির উপরে বলতেছেন হতাশ হওয়ার মতো নেই। এমনি মানে আপনি যদি 5 আগস্টের পরে যে ধরনের মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ওইটা কতটুকু পূর্ণ হলো? মানুষের আকাঙ্ক্ষা কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট কিছু না। গণমানুষের আকাঙ্ক্ষা কি ছিল এটা আসলে কিভাবে নির্ধারণ করা যাবে? ওইটা যদি নির্ধারণ হইতো বিপ্লবের সময়, তাহলে কিন্তু এটাকে বিপ্লবী বলা যেত। কারণ বিপ্লব হয় একটা সুনির্দিষ্ট লক্ষ্য, আদর্শ, একটা কর্মসূচিকে কেন্দ্র করে। এটা কিন্তু তা ছিল, এটা ছিল যে হাসিনার বিরুদ্ধে সবাই খেপে আছে, হাসিনা কুখ্যাত করো, হাসিনা কুখ্যাত হয়ে গেছে। কারণ তারপরে কি, তো তারপরে এটা কি, এটা নিয়ে সুনির্দিষ্ট বা একক বা একগুচ্ছ কোনো প্রত্যাশা মানুষের ছিল না। আপনার একরকম প্রত্যাশা, আমার একরকম প্রত্যাশা, বিএনপি একরকম প্রত্যাশা। তো কমন একটা জায়গা যেটা ছিল যে না, আমরা হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। তো ওই জায়গাটাতে মানে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু নাই। বাংলাদেশের আইনি কাঠামোতে সংস্কার কমিশন যে প্রস্তাব দিছিল
তাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ হইতো। কিন্তু বিএনপি একমত হচ্ছে না অনেকগুলো জায়গাতেই। যেমন ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, সংসদের যেই সংসদীয় কমিটি, সেখানে বিরোধী দলীয় দেরকে প্রধান বানানো, অনেকগুলো পথ ছিল। এখন সেগুলো বিএনপি একমত হচ্ছে না। যদি না হয় তাহলে বাংলাদেশে আবারও আইনগতভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পথ খোলা থাকবে। এখানে একটা দেখেন, হাসিনা কিন্তু স্বৈরাচার হয়েছে একেবারে আইনের পথ ধরেই। আমাদের সংবিধানটা এমন ভাবে বানানো একটু আইনি ভাবে স্বৈরতন্ত্র হতে পারে, এবং বিএনপি সেই পথগুলো আসলে ওই অর্থে রুদ্ধ করতেছে না। কিছু কিছু জায়গায় তারা করতে চায়, কিন্তু সামগ্রিকভাবে তারা রুদ্ধ করতেছে না। এবং বিএনপির মধ্যে যে এক কেন্দ্রিকতা, সেটা তো খুবই বিদ্যমান। তো ফলে আগামীতে কোনো স্বৈরতন্ত্র আসবে না এটা খুব জোর গলা বলা যায় না। তবে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ছে, এই আর কি। তারপরে হতাশার মতো কিছু নেই, আবার খুবই আশাবাদী মতো কিছু নেই। মানে তাহলে আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লবের একটু কি শুধু সুবিধা যে আওয়ামী লীগ বা হাসিনার পতন হলো, একটু কি শুধু এটাই দেখেন, ওই যে ফরাদ মাজার সাহেবরা সহ ওনারা বিপ্লবী সরকার বলতেছিল, তো তখন তো বিপ্লবী সরকার করা হয় নাই। ফলে হয়েছে কি, এই সরকারকে একটা মানে নির্বাচনকালীন সরকার হিসেবেই ধরে নেওয়া হয়েছে। মানে এই সরকার নির্বাচন কবে দেবে উঠে প্রধান দাঁড়াইছে। কিন্তু আগস্টে, এই যে আমি আজকেও আগস্টে কিছু ভিডিও দেখতেছিলাম একটা ডকুমেন্টারির কাজে, তো যেই মানে আকাঙ্ক্ষা, যেই মানে স্পিড নিয়ে বা চেতনা নিয়ে মানুষ কাজ করছে, এই সরকারকে সেই ধারণ করা যায়। এই সরকারকে ধরে নেওয়া হয়েছে যে নির্বাচনকালীন সরকার। ফলে এটা খুবই সত্য, দুঃখজনক সত্য, যে বাংলাদেশের ওই আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। আমাদের ৭১ হয়েছিল, এটাতে স্বাধীন হওয়ার পরে তো আর ৯০ লাগে না, আমাদের ৯০ হয়েছে। ৯০ হওয়ার পর তো আর ২৪ লাগে, ২৪ও লাগছে। এবং পরিস্থিতি যা, আমি হতাশা ব্যক্ত করা ঠিক হবে কিনা, আগামীতে হয়তো ৩৪ করতে হবে। হ্যাঁ, না আপনাদের যে মানে আপনারা দলগতভাবে আপনারা বেশ অ্যাক্টিভ ছিলেন, মানে অন্যান্য বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে আপনারাই জামাতকে বাদ দিলে আপনারাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন। তো আপনারা তো যদি হাসিনা টিকে যেত তাহলে তো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতেন। তো সেই জায়গা থেকে আপনাদের প্রত্যাশা পূরণ না হওয়াটা, এটা আপনাদের দলগতভাবে এখন আপনারা কি ভাবতেছেন? এত বড় একটা ঘটনা ঘটলো যেটার মধ্যে আপনারা সম্পৃক্ত ছিলেন বড় আকারে। তো এখন যদি মানে এটার যদি পরিবর্তন নাই হয়, শুধু একটা সরকার পতন হয়ে গেছে, আরেকটা সরকার আসবে, এটুকুই যদি হয়, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? না, অবশ্যই সন্তুষ্ট না। এই সন্তুষ্ট না বলেই আমরা দলগতভাবে ইসলামী দলগুলোর সাথে আমরা অব্যাহত আলোচনা চালাই গেছি, ইসলামপন্থী দলগুলোর সাথে, ইসলামপন্থী না বা সবার সাথে আমরা অব্যাহত আলোচনা চালাইছি যে ভাই কয়েকটা জিনিস একমত হন। একটা হলো পিআর। এখন পিআর নিয়ে বিএনপি কোনোভাবে মানানো যাচ্ছে না। বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার প্রধানতম যে মানে টুলস গুলো, তার মধ্যে একটা হলো পিআর, একটা হলো 70 ক্লজ, আর একটা হলো প্রধানমন্ত্রী পদ ক্ষমতা। এখন এই তিনটা জায়গার একটা তো মানে প্রধান বিরোধী দল বিএনপিকে মানা যাচ্ছে না, তারা পিআর এর পক্ষে কোনোভাবে তারা আসতেছে না। 70 ক্লজটা তারা মানছে, এটা একটা ভালো দিক। তারপরেও যেটা হবে যে দলের সংস্কৃতির কারণে ধরেন সরকারি কোনো বিল উত্থাপন করছে, সেই বিলের বিপক্ষে কেউ ভোট দিছে, এইটা হইলে সে আর সেই দলে বিলম্ব করতে পারবে না। কারণ আমরা জানি বাংলাদেশের রাজনীতি, বদরুদ্দোজা চৌধুরী বিএনপির মহাসচিব ছিলেন, প্রতিষ্ঠানের নেতা ছিলেন, বিএনপির প্রায় অবিসংবাদিত নেতা। সেই নেতা রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ মুজিবের মাজারে গেছিল, ফলে তার কি হয়েছে, তাকে প্রেসিডেন্ট ছাড়তে হয়েছে। ফলে 70 ক্লজের যে সুবিধাটা দেওয়া হয়েছে, সেই সুবিধাটাকে প্রয়োগ করলে সে দল থাকতে পারবে না। তো সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি, এখন চেষ্টা করে যাচ্ছি, এখন অনেক উদাহরণ দেখতেছি। আপনি বদরুদ্দোজা চৌধুরীর যে বিষয়টা বলছেন সেটা শুধু এটুকুই ছিল না, এখানে তো আরো বেশ কিছু বিষয় ছিল। কিন্তু এখন তো বিএনপি অনেক উদার, যে বিএনপির চিন্তার বাহিরে ফজলুর রহমানের মতো এরকম অনেক নেতা কথাবার্তা বলতেছেন, এদেরকে তো বিএনপি সে অর্থে বহিষ্কার টুষ্কার করতেছে না। না, ফজলুর রহমান সাহেব তো বিশৃঙ্খলা করে, আর বিশৃঙ্খলদেরকে রাজনৈতিক দলগুলো আসলে ইয়া করে না, মানে বহিষ্কার করে না। যারা পজিটিভ কেউ বললে দেখা যায়। তবে হ্যাঁ, এটা সত্য যে শুধু এটা হবে না যে একটা সরকার পরিবর্তন হয়েছে। এখনকার বিএনপি আর 2006-এর বিএনপি অবশ্যই একটা, অবশ্যই বিএনপি অনেকটা পরিশোধিত, অনেকটা বাস্তবতা, তারা প্র্যাগমেটিক হিসেবে পরিবর্তন হয়তো আসছে। কিন্তু মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আর কোনো স্বৈরতন্ত্র আসবে না, দেশের সুশাসন আসবে, মানে প্রকৃত সুশাসন, সেটা হয়তো আসলে হবে না। আচ্ছা, নির্বাচনের ঘোষণা হলো, জি মানে ভাই
নির্বাচনের ঘোষণা হলো, নির্বাচনে প্রথমত আপনারা অফিসিয়ালি আপনারা জানাইছেন, নির্বাচনের বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাইছেন। এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন? আপনারা কি একক নির্বাচনে যাচ্ছেন না জোটবদ্ধভাবে যাচ্ছেন? সিদ্ধান্ত কি হয়েছে, কি সিদ্ধান্ত? আমরা শুরু থেকে পিআর নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম, পিআর কি নিয়ে আমরা চেষ্টা করতেছিলাম। তো পিআর হয়তো হবে না, আমাদের এখন প্রস্তুতি যে আমাদের আমির যেটা বলছিলেন যে আসন ভিত্তিক একক ইসলামিক প্রার্থী দেওয়া, আমরা এখন সেটার উপরে আসি। কিন্তু এখন ইসলামিক দলগুলোর মধ্যে জোটের রূপরেখা চূড়ান্ত হয় নাই, আপনি জানেন সেটা এত আগে হওয়ারও না, এটা তফসিল ঘোষণার পর হয়তো হবে। তো এখন আমরা যেটা করতেছি যে প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়া। আমাদের তো 300 আসনে প্রার্থী দেওয়ার একটা সেট ছিল, সেটা খুব স্ট্রং না হলে সেট আপ আছে। আমরা সেই সেট আপটাকে আবার পুনর্জাগৃত করছি এই ঈদের আগে, রমজানের মধ্যে এবং ঈদের পরে রমজানে করছি যে প্রত্যেকটা আসনে আমাদের দলের ভেতরে থেকে আমার মতামত দিচ্ছি। এখানে প্রচেষ্টা হলো যে দলের সকল অঙ্গ সংগঠন আমাদের সব নেতৃবৃন্দকে ডেকে নিয়ে ওই আসনে আমরা নাম চাই, 3টা 4টা 5টা নাম এখানে আনি। তারপরে আমাদের নিজস্ব কিছু পর্যবেক্ষণ আছে, সেটা করার পরে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ওলামা কেরামের থেকে মতামত নেই, নিয়ে আমরা 3 জনের আসন ভিত্তিক 3 জনের একটা শর্টলিস্ট আমরা তৈরি করি। তো 3 জনের শর্টলিস্ট তৈরি করার কাজটা 300 আসনেই প্রায় 900 প্রার্থী, হয়তো কিছু কম বেশি হবে, সেটার কাজ প্রায় শেষ। আমরা হয়তো এই জুনের মধ্যে বা জুলাই ফার্স্ট উইকে আমরা এই 900 তালিকা আমাদের কাছে চলে আসবে, আসন ভিত্তিক 3 জন করে। এটা আমাদের থাকবে। আর এরপরে যখন জোট হয় তখন তো অবস্থা বুঝে কোথায় ছাড়বো কোথায় রাখবো সেটা তো পরের কথা। দেখি আমরা আমাদের নির্বাচনী এই প্রস্তুতি নিচ্ছি, নির্বাচনী ফান্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে, নির্বাচনী বয়ান তৈরির ক্ষেত্রে প্রস্তুতি কমিটিগুলো হয়েছে এভাবে। আচ্ছা, নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন। জোটের ব্যাপারে আপনি বললেন যে এখনো কোনো মানে ফাইনাল সিদ্ধান্ত হয়নি। যদি জোট হয় এটা কি ধরনের হতে পারে? এটা কি জামাত সহ হতে পারে না জামাত ছাড়া হতে পারে ইসলামী অন্য দলগুলো নিয়ে? আমাদের আমি বারবার যেটা বলে রাখছেন যে ইসলামপন্থী, তো এখানে জামাত সহই, এবং শুধু জামাত সহ না, যারা ধরেন মানে সবাই এখন পর্যন্ত যে ধারণা বিশ্বহুজুর এক জায়গায় বলছিল যে দেশপ্রেমিক সকলেই আমাদের সেই বৃহত্তর যে জোট সেখানে থাকতে পারে। এবং এখানে জোট বলতে যেটা যে প্রথাগত ধারণা যে এক মঞ্চ এক ব্যানার, এটার হবে না। এখানে যে আসনবিধি একক প্রার্থী, যেমন ধরেন ঢাকা 5-এ জামাত ইসলাম প্রার্থী দিল, আমরা প্রার্থী দিলাম না, ঢাকা 5-এ জামাত আমরা সবাই মিলে ওই প্রার্থীকে জেতানোর চেষ্টা করব। আসন ভিত্তিক সমঝোতা, আসন সমঝোতা। এবং সেটা শুধু ধরেন শুধু সমঝোতা করে ছেড়ে দিলাম তা না, বরং ঢাকা 5-এ সবাই মিলে ধরেন যদি দাঁড়িপাল্লা দিয়ে দাঁড়িপাল্লা, আবার ঢাকা 6-এ সবাই মিলে হাত পাখা, এটা করে আমাদের আসনগুলো বের করে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে আর কি। এবং দলগুলোর মধ্যে যে আন্তরিকতা দেখছি তাতে মনে হয় যে এটা হবে। যদি ধরেন ঢাকা 6-এ যদি হাত পাখা হয়, তো ঢাকা 6-এ জামাতের নেতৃবৃন্দ সবাই হাত পাখার পক্ষে করবেন, আর ঢাকা 5-এ ইসলামের নেতৃবৃন্দ সেটা দাঁড়িপাল্লার পক্ষে করবেন। এই সমস্ত এই বোঝাপড়াটা ইসলাম দলগুলোর মধ্যে খুবই ঘনিষ্ঠ এবং সেটা হবে ইনশাআল্লাহ। এনসিপিইউ কি আসতে পারে আপনাদের সাথে, বা আপনারা এনসিপি কে সহ নিয়ে করতে পারেন, এরকম সম্ভাবনা আছে? দেখেন মানে রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা এনসিপি প্রায় কাছাকাছি। হ্যাঁ, ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, জনাব নাহিদ সাহেব সহ আমাদের অফিসে আসছিলেন, আমন্ত্রণ গ্রহণ করছিলেন। তো সেইখানে বিস্তার আলাপ হয়েছে একটা জায়গায় যে ওনারা শুধু উচ্চ কক্ষে পিআর চাইছেন, আমরা 2 কক্ষে পিআর চাইছি। তো পরে যদি আলোচনা হলে ওনারা শেষে বলছেন যে হ্যাঁ উভয় কক্ষে পিআর এর আলোচনা হইতে পারে। তো রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা বিএনসিপির সাথে খুবই মিল আছে। তো এখনো সেটা বলা যাচ্ছে না যে শেষ মুহূর্তে কি হয়, কিন্তু এই সম্ভাবনাও বাদ দেওয়ার মতো না যে আমাদের সেই বৃহত্তর যে রাজনৈতিক পরিকাঠামো পরিমণ্ডল গড়ে উঠতেছে সেখানে এনসিপি অন্তর্ভুক্ত হইতে পারে, এটা খুবই সম্ভাবনা আছে। বাকি এখনো পরিষ্কার। এনসিপির সাথে আপনি বললেন যে আপনাদের অনেক মানে অনেক বেশি মিলে। তো এনসিপির ইদানিংকালে এনসিপিকে নিয়ে যেসব বিতর্ক শুরু হচ্ছে, বিশেষ করে ইসলামপন্থীদের সাথে যে দূরত্ব হচ্ছে, আপনি কি এই চিন্তাটাকেও খুব কাছাকাছি বলতেছেন নাকি? না ধরেন ওইখানে যেটা করছে এনসিপি দলগতভাবে তো অবস্থান নেয় না ইসলামের বিরুদ্ধে। এখন এনসিপি আবার দলগতভাবে তো বিরুদ্ধ অবস্থান নেয় নাই। হ্যাঁ, দলগতভাবে তো বিরুদ্ধ অবস্থান বিরুদ্ধেও তো অবস্থান নেয় নাই। জি, বিরুদ্ধেও তো অবস্থান নেয় নাই, এরকম অনেক বিতর্কিত বিষয়ে। এখন আমার যেটা মনে হয় সেটা হলো যে এনসিপি তো নতুন দল গড়ে উঠতেছে, তো তাদের মধ্যে এখনো শক্ত দলীয় কাঠামো, শক্ত চেইন অফ কমান্ড এটা এখনো প্রতিষ্ঠা হয় নাই। তো ফলে ওই এই যে কথাগুলো আসতেছে সেখানে ব্যক্তিগত কারো অবস্থান হয়তো সেটা তো অন্য কথা, কিন্তু বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে ধরেন যেই সংস্কার প্রস্তাবগুলো আছে প্রায় সবগুলো সংস্কার প্রস্তাবেই
আমাদের এবং এনসিপির অবস্থান সমান সমান, প্রায় একই রকম অবস্থান। তো সেক্ষেত্রে এটা হইতে পারে যে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক আসন ভিত্তিক সমঝোতা এনসিপির সাথে এটা হইলেও হইতে পারে। এটা এখন না করার মতো কিছু না, আবার হ্যাঁ বলার মতো কিছু না। আচ্ছা, মানে এই নির্বাচনটা কি তাহলে ধরেন আপনি যেভাবে বলতেছেন জামাত এনসিপি সহ একটা বৃহত্তর জোট হলো, তার মানে বিপরীতে থাকতেছে বিএনপি, মানে নির্বাচনটা কি এমন হলো যে ছোট জামাত সহ ইসলামপন্থী এবং অন্যান্য দলগুলো এক পাশে আর বিএনপি এক পাশে, এ ধরনের হবে, মানে এ ধরনের ভাবতেছেন, নাকি বিএনপির সাথেও এক ধরনের আসল সমঝোতা হতে পারে? ধরেন আমরা যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছি, বিএনপি তো বারংবার বলে আসছে জাতীয় সরকার জাতীয় সরকার। তো বিএনপি বা এবং দলগুলোর মধ্যে যে ধরনের আন্তরিকতা সৌহার্দ্য আছে, তাতে সবাই মিলে সম্মিলিতভাবে নির্বাচন করার সম্ভাবনাও আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হওয়া কঠিন যে আমরা সবাই মিলে বিএনপি সহ মিলে আসন সমঝোতা করলাম, এটা হওয়া কঠিন। বিএনপির পক্ষে সম্ভব না আমাদের পক্ষে যে অন্য দলগুলোকে 100 আসন ছেড়ে দেওয়া, আর আমাদের পক্ষেও 100 আসন নিয়ে সন্তোষ থাকা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে একটা এখন বলতে চিন্তা, মানে বিশেষ করে সংস্কার নিয়ে, তাতে বিএনপি একদিকে আর অন্য দলগুলো একদিকে, হ্যাঁ অন্ত মৌখিক ভাবে, কিন্তু আবার ভিতর ভিতরে অনেক আলোচনা আছে, অনেকের মতামত বিএনপির সাথেও যায়। যেমন ডিসেম্বরের নির্বাচন নিয়ে কিন্তু অনেকেই বিএনপির পক্ষে মতামত দিচ্ছে, মানে ডিসেম্বরের পক্ষে মতামত দিচ্ছে, এখানে বিএনপির সাথে অনেক রাজনৈতিক দলের মতামত মিলে গেছে। তো এটা আসলে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু আসলে নাই। তবে একটা জিনিস যেটা ভালো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াটা খুব চমৎকার, সেটা বিএনপি সহ সকলের মধ্যে সে বোঝাপড়াটা খুব চমৎকার ভাবে আছে, এটা খুব একটা ভালো দিক। আচ্ছা, আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের মানে কি অবস্থান কি হতে পারে? তারা তো দলগতভাবে অনেকটাই নিষিদ্ধ, মানে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে যে এরা কি, নিবন্ধন তো এদের স্থগিত, এটা তো স্পষ্ট, দলগতভাবে নিষিদ্ধ কি পরিপূর্ণ নিষিদ্ধ না এটা নিয়ে ধোঁয়াশা আছে, নিবন্ধন নাই। তো আওয়ামী লীগের অবস্থান কি হতে পারে বলে মানে আপনার কি মনে হয়? আওয়ামী লীগ কি করবে? নির্বাচনে কি তাদের কোনো প্রার্থী থাকবে? এতটা অচ্ছুত হয়েছে, মানে আওয়ামী লীগ দলগত নির্বাচন করার সুযোগ তো নাই। মানে ধর আমি নির্বাচনে দাঁড়াইছি, আর কেউ যদি বলে যে মারুফ ভাই আওয়ামী ঘনিষ্ঠ, তাতেই আমার রাজনীতি শেষ। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ মানে ফ্যাক্টর নেতিবাচক অর্থে, ইতিবাচক অর্থে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। কিছু কিছু আসন কি এমন নাই, কিছু আসন কি এমন নাই যেগুলোতে আওয়ামী লীগ খুব ভালো? আমার মনে হয় না। যেমন ধরেন অনেকে বলবেন যে গোপালগঞ্জ বা বৃহত্তর ফরিদপুর বেল্টের যে আসনগুলো, এখানে আওয়ামী লীগের ভোট বেশি আছে। আমার কাছে মনে হয় না। যদি ফেয়ার ইলেকশনও হয়, মানে আওয়ামী লীগ যদি বদমাইশিটা নাও করতো, তাদের যদি আওয়ামী লীগ, তাদের ফেয়ার ইলেকশন হলেও এখানে আওয়ামী লীগ জেতার মতো না। কারণ আওয়ামী লীগ এখান থেকে মানে আগেও নির্বাচনে হারছে, আর এখনকার পরিস্থিতিতে সুযোগ নাই। তবে একটা জিনিস কি ভাই, মানে এবারে নির্বাচন যেটা হবে, যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে, পরস্পরকে বিনাশকামী হবে না, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতিযোগিতা হবে। সেটা বিএনপির সাথে হোক, আমাদের সাথে হোক, জোট যাই হোক না কেন, যে কোনো মার্কে থাকুক না কেন, প্রতিদ্বন্দ্বিতার চেয়ে প্রতিযোগিতাটা হবে। বাংলাদেশের রাজনীতিতে এই ইতিবাচক। এটা একটু ব্যাখ্যা করবেন, এটা একটু ব্যাখ্যা করবেন কি ধরনের হতে পারে? যেমন ধর আগে আগে কি ছিল, যে এক প্রার্থী জেতার জন্য আরেক প্রার্থীকে মারধর করা, আসন ছিনে নেওয়া, মানে সহিংস হইতো। আর প্রতিযোগিতা কি, হ্যাঁ আমিও জিততে চাই, আপনিও জিততে চান, আমি কতদূর ভালো সেটা দেখাই, আপনি কতটুকু ভালো সেটা দেখান। এখন এইটা হবে, মানে একজন একজনকে মেরে কেটে বিনাশ করে আমি জয়ী হওয়া, এটা মনে হয় এখন বাংলাদেশ রাজনীতিতে নাই। সেটা বিএনপি নেতৃবৃন্দের মধ্যেও নাই। এখন হ্যাঁ প্রতিযোগিতা, কে কতদূর ভালো আছে দেখানোর প্রচেষ্টা। মানে এটা তো এখন অল্প স্বল্প তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। না, এটা কিছু দলের মধ্যে লার্জ স্কেলে না, এটা বড় স্কেলে না। এখন হ্যাঁ বিএনপির মধ্যে হয়তো কে আসন পাচ্ছে সেটা নিয়ে তাদের পরস্পরের মধ্যে হয়তো একটা হানাহানি হবে। বিএনপির সাথে জামাতের তো আমরা বিরোধ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, সেটা সংখ্যা এখন কম হলো, হচ্ছে তো, নির্বাচন আস্তে আস্তে সেটা যদি বেড়ে যায়, আকাশ কুসুম তো পরিবর্তন হবে না। বাকি সামগ্রিক ভাবে চরিত্রগত এই জিনিসটা আসবে, যে বিনাশকামী না হয়ে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, কে কত ভালো এটা দেখানোর একটা প্রতিযোগিতা হবে। আমার কাছে মনে হয়, মানে আমি সংস্কার কয়েকটাতে গেলাম তো, মানে সংলাপগুলোতে, তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পরের সাথে যেভাবে না আপনি আপনি যাদের সাথে কথা বলতেছেন তারা তো ইনডোরে, মানে তারা তো রাজধানী কেন্দ্রিক রাজনীতির বড় অংশটা তাদের, কিন্তু একেবারে যেগুলো মানে জেলা পর্যায়ে থানা পর্যায়ে, সেখানে কি ভদ্রতা এতটুকু, এই আন্তরিকতা, এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবেন? এটা আছে। আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যে দেখছি যে জেলা পর্যায়ে থানা পর্যায়েও এটা আছে, মানে সৌহার্দ্যটা আছে।
মারুফ ভাই আপনার কাছে 15 বছর তো জি জি রাজনীতি বা নির্যাতন সহ্য করছে, ফলে এই সৌহার্দ্যটা আছে। এটা কত থাকবে বলা যায় না, আমি প্রত্যাশা করি থাকবে, কিন্তু আছে। জি না, দেশবাসী এটাই প্রত্যাশা করে যে যে একটা বড় পথ পাড়ি দিয়ে এসে এখন আবার নতুন করে এ ধরনের পরিস্থিতি দেখতে চায় না। তারপর আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি নির্বাচনে এটা প্রভাব না পড়লেই হয়, ছাত্র রাজনীতিতে অনেক বেশি দেখা যাচ্ছে, আঞ্চলিক রাজনীতি কিছু ক্ষেত্রে দেখা গেছে। মারুফ ভাই আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি কোন আসন থেকে নির্বাচন করতেছেন? না, আমি এখন নির্বাচন করার মতো অবস্থানে যাইনি। আমার ধরেন থাকি তো ঢাকাতে, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল ৮ এটা। টাঙ্গাইল ৮-এ আমাদের টাঙ্গাইল জেলা সেক্রেটারি আকিনুর ভাই খেলা করতেছেন, তিনিও ওইখানকার, তো উনি ওইখানে ইলেকশন করবেন। আমি এখনো নির্বাচন করার মতো সেই আর্থিক পরিস্থিতি আসলেই তৈরি হয় না, আর সময় লাগবে নির্বাচন করার। দেখে আমি এই জন্য আমার কোনো নির্বাচনে আসন নাই পরিকল্পনা। অনেক ধন্যবাদ মারুফ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব এবং নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে আপনাদের থেকে আরও জানতে চাইব। দর্শকদেরও ধন্যবাদ আমাদের এত লম্বা সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।